হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম রেড 2। রেড 1 এর সিকুয়াল। রেড 1 এ আমরা যে সমস্ত ক্যারেক্টারকে দেখতে পেয়েছিলাম, রেড 2 তেও আমরা মোটামুটি সমস্ত ক্যারেক্টারকে দেখতে পাবো। শুধু নতুন অ্যাডিশন হবে এই সিনেমাটাতে রিতেশ দেশমুখের ক্যারেক্টার। আর রেড 1 এ আমরা অজয় দেবগানের স্ত্রীর চরিত্রে ইলিয়ানা ডিক্রুজকে দেখতে পেয়েছিলাম। এখানে আমরা দেখতে পাবো বাণী কাপুরকে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওর এক্সপ্লেনেশনের মাধ্যমে সিনেমার গল্পটাকে তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাবো অমর পাটনায়ক, যে চরিত্রে অভিনয় করেছে অজয় দেবগান, সে তার সরকারি অফিসারদের একটা দল নিয়ে সোকল রায় বাহাদুরের বাড়িতে রেড মারে এবং রেড মারার পরে সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা ধন সম্পত্তি উদ্ধার করে। আর এই প্রচুর পরিমাণ ধন সম্পত্তি যাতে সরকারের খাতায় জমা না করে রায় বাহাদুরকে আবার ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্য তারা অমর পাটনায়ককে একটা বড়সড় অ্যামাউন্ট অফার করে। কিন্তু রায় বাহাদুরের তরফ থেকে যত টাকা অফার করা হয় তার থেকে অনেক বেশি টাকা ডিমান্ড করে অমর পাটনায়ক। তাতেও রায় বাহাদুর রাজি হয়ে যায় এবং অমর পাটনায়কের থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে সেই টাকাটা জোগাড় করে তারা অমর পাটনায়ককে দিয়ে দেয়। কিছুদিন পরেই আমরা দেখতে পাই অমর পাটনায়কের ট্রান্সফার হয়ে গেছে ভোজ নামে একটা এলাকাতে। তার কারণ হচ্ছে সে লাস্ট রেড মারার পরে কুমার বাহাদুরের কাছ থেকে একটা বিশাল পরিমাণ অর্থ ঘুষ হিসাবে নিয়েছিল। অমর পাটনায়কের যেখানে ট্রান্সফার হয়, যে জায়গার নাম ভোজ, সেখানকার লোকাল এমএলএ দাদাভাই মনোহর। দাদাভাই মনোহর চরিত্রে আমরা দেখতে পাবো রিতেশ দেশমুখকে। এলাকার জনগণের মধ্যে তার ছবি নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত এলাকার জনগণ তাকে প্রচন্ড ভালোবাসে। আর তার কারণ সে সবসময় গরিব দুঃখী সেবায় নিয়োজিত। সে যখন সকালবেলা তার তৈরি করা গরিব দুঃখীদের জন্য ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা দেয়, বাইরে থেকে বেরোনোর আগে তার মায়ের পা দিয়ে সেই জল পান করে তারপরে ফাউন্ডেশনের অফিসে যায়। অময় পাটনায়কের ভুজে পোস্টিং হওয়ার পরে তাদের একে অন্যের সাথে আলাপ হয়। এরপরে অময় পাটনায়ক যখন অফিসে জয়েন করে, তার সহকর্মীরা অলরেডি মানসিকভাবে দুই ভাগে ভাগ হয়ে আছে। তার মধ্যে কিছু লোক অমর পাটনায়ককে ভালো চোখে দেখছে না, কারণ ঘুষ নেওয়ার অপরাধেই অমর পাটনায়কের ট্রান্সফার হয়েছে। আর কিছু লোক আছে যারা এখনো বিশ্বাস করে অমর পাটনায়ক একজন 100% অনেস্ট ম্যান, সে কখনোই ঘুষ নিতে পারে না। ডিউটি জয়েন করার কিছুদিন পরে আমরা দেখতে পাই অমর পাটনায়ক তার প্রত্যেকটা সহকর্মীর হাতে একটা করে খাম তুলে দেয়, যে খামের মধ্যে সেই ব্যক্তির নাম ছিল যে ব্যক্তির বাড়িতে তারা প্রথম রেড করবে। সেই খাম খুলে নামটা দেখার পরে অফিসের প্রত্যেকটা ব্যক্তি আশ্চর্য হয়ে যায়। সেই নামটা ছিল এলাকার এমএলএ দাদাভাই মনোহরের, অর্থাৎ রিতেশ দেশমুখের। নামটা দেখার পরে প্রত্যেকে তো আশ্চর্য হয়ে যায়। তার মধ্যে কিছু লোক এটাও ভাবতে থাকে যে অমর পাটনায়কের হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তাদের মধ্যে একজন এটাও বলে ফেলে, লাস্ট রেড করার পর অমর পাটনায়কের তো ট্রান্সফার হয়েছিল, এবারে রেড করার পরে অমর পাটনায়কের পুরোপুরি চাকরি চলে যাবে। অমর পাটনায়ক তখন তাদের সবার সামনে একটা রহস্য তুলে ধরে। আর রহস্যটা কি ছিল? অমর পাটনায়কের অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়নি। অমর পাটনায়ক নিজে ট্রান্সফার নিয়ে ভুজ এলাকাতে এসেছে। সে যখন 74 নম্বর রেড মেরেছিল রায় বাহাদুরের বাড়িতে এবং একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট ডিমান্ড করেছিল, এবং সেই টাকাটা যখন অমর পাটনায়ককে দিয়ে দেওয়া হয়, অমর পাটনায়ক তখন বুঝতে পেরে যায় যে রায় বাহাদুরের কাছে এই টাকাটা পাঠিয়েছিল দাদাভাই মনোহর। আর এই কারণে সে তার সিনিয়রদেরকে বলে নিজের ট্রান্সফার করায় দাদাভাই মনোহরের এলাকাতে। কেউ যাতে কোনো রকম সন্দেহ করতে না পারে, সেই জন্য এই ঘুষের নাটকটা সাজানো হয়েছিল। অমর পাটনায়ক এবার তার বিশাল বড় সরকারি টিম নিয়ে দাদাভাই মনোহরের বাড়িতে রেড মারতে যায়। দাদাভাই মনোহর নিজে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং তার রেড যেন নির্বিঘ্নে হতে পারে তার ব্যবস্থা করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দাদাভাই মনোহরের বাড়িতে রেড মেরে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এবারে অমর পাটনায়ক দাদাভাই মনোহরের ফাউন্ডেশনে যায় এবং ফাউন্ডেশনে গিয়েও সে কোনো রকম প্রমাণ খুঁজে পায় না। এরপরে ফাউন্ডেশন থেকেও সে যখন ব্যর্থ হয়, তখন দাদাভাই মনোহরের মুখ থেকে সে এমন কিছু শুনতে পায় যেটা ছিল তার জন্য টোটালি আনএক্সপেক্টেড। অ্যাকচুয়ালি অমর পাটনায়ক যখন ভুজে আসে ট্রান্সফার হয়ে, তখনই দাদাভাই তাকে সন্দেহ করছিল। এমন একজন অফিসার যে জীবনে 73 বার রেড করেছে, অথচ তার কেরিয়ারে তার চরিত্রে একটা কালির দাগও পড়েনি, সে কি করে 74 নাম্বার রেড করার সময় নিজের থেকে ঘুষ চাইতে পারে। আর এই জন্যই অমর পাটনায়ক যখন ভুজে আসে এবং দাদাভাইয়ের সম্বন্ধে সমস্ত জায়গায় এনকোয়ারি করতে থাকে, দাদাভাইয়ের লোকজন তাকে ক্লোজলি ফলো করতে থাকে। যার কারণে দাদাভাইয়ের বাড়িতে রেড মারার আগে যে সমস্ত প্রমাণ সূত্র অমর পাটনায়ক কালেক্ট করেছিল, তার কিছুই পরবর্তীতে গিয়ে সে খুঁজে পায় না। অমর পাটনায়ক যে সমস্ত প্রমাণ সূত্র খুঁজে পেয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কংগ্রেসের সামনে একটা বিশাল বড় হাতের প্রতিমূর্তি ছিল, যেটা কিনা ছিল সোনার। পরের দিন যখন রেড মারা হয়, সেটা হয়ে যায় পিতলের। দ্বিতীয়ত, ফাউন্ডেশনের একটা রুমের মধ্যে প্রচুর পরিমাণে ফাইল রাখা ছিল, যেটা কিনা পরের দিন রেড মারার সময় একটা লাইব্রেরিতে রূপান্তরিত হয়ে যায়। আর তৃতীয়ত, ফসলের সিজনেও একটা জমিতে ফসল কাটা হয়নি। অমর পাটনায়ক ইনভেস্টিগেশন করে এটা জানতে পারে যে ওই ফসলের জমির নিচে বাক্স বাক্স ভরে সোনা রাখা আছে। কিন্তু পরের দিন যখন রেড মারা হয়, সেই ফসল এবং ফসলের জমির নিচে রাখা বাক্স ভর্তি সোনা সবকিছুই গায়েব হয়ে যায়। আলটিমেটলি অমর পাটনায়ক রেড করার পরে কোনো কিছুই পায় না, তাকে খালি হাতেই ফিরে আসতে হয়। কিন্তু অমর পাটনায়কের ফিরে আসার আগে দাদাভাই মনোহর তাকে একটা কথা বলে। সে তাকে বলে, সবকিছুই ছিল মাটিতে, কিন্তু তুমি কিছুই খুঁজে পেলে না। এরপর অমর পাটনায়ক সেখান থেকে খালি হাতে ফিরে আসে। অমর পাটনায়ককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়।
তাহলে ব্যাপারটা এখন যা দাঁড়ালো, এমএলএ দাদাভাই মনোহরের চক্রভূতে ফেসে অমর পাটনায়ক এখন সাসপেন্ডেড। কিন্তু অমর পাটনায়ক সাসপেন্ডেড হলেও সেও কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর এইখান থেকেই অমর পাটনায়ক সাসপেন্ডেড হওয়ার পরেও নিজের দাবার গুটি সাজাতে থাকে দাদাভাই মনোহরকে চারদিক থেকে ঘিরে ধরার জন্য। তার মধ্যে সব থেকে প্রথমে সে কি করে, তার হায়ার ম্যানেজমেন্টকে বলে তারই কলিগ যার নাম লল্লন, যে চরিত্র অভিনয় করেছে অমিত সিং, যে ক্যারেক্টারটা কিনা আমরা রেড 1-এও দেখেছিলাম, সেই অফিসারকে বদলি করে অমর পাটনায়কের জায়গাতে পোস্টিং করা হয়। এবং পোস্টিং এর প্রথম দিনে লল্লন একেবারে গিয়ে দাদাভাইয়ের পায়ে পড়ে যায়। নিজেকে হাই লেভেলের ঘুষখোর হিসাবে দাদাভাইয়ের সামনে প্রেজেন্ট করে। আর যেহেতু লল্লনের গুডউইলের কোনো ট্র্যাক রেকর্ড ছিল না, সেহেতু দাদাভাইও তাকে ততটা সন্দেহ করে না। দ্বিতীয়ত গভর্নমেন্টের একজন অফিসার ছিল যার নাম বিনয় যাদব, যে কিনা ছিল দাদাভাইয়ের খুব কাছের লোক। সে ছিল অময় পাটনায়কের ব্যাচমেট। অময় পাটনায়ক বিনয়ের সাথে যোগাযোগ করে এবং তাকে ব্ল্যাকমেল করে যে সে যদি অমর পাটনায়ককে হেল্প না করে তাহলে সে যে দাদাভাইয়ের সমস্ত অপকর্মে তাকে সঙ্গ দেয় সেই কথা বিনয় যাদবের মেয়েকে জানিয়ে দেওয়া হবে। পরিবারের কাছে নিজের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য বিনয় যাদব রাজি হয়ে যায় অময় পাটনায়ককে হেল্প করার জন্য। আর তৃতীয়ত এবং সব থেকে ভাইটাল যে পয়েন্টটা ছিল সেটা ছিল নেহা নামে একটা মেয়ে। অ্যাকচুয়ালি নেহা ছিল দাদাভাইয়ের গার্লফ্রেন্ড। তাকে রেলওয়েতে চাকরি করে দেওয়া হয়েছিল, কিন্তু চাকরি করে দেওয়ার কিছুদিন পরে নেহার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। নেহার গ্র্যান্ডফাদার এটা বিশ্বাস করতো যে নেহার মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না। সেই কারণে নেহার গ্র্যান্ডফাদার যোগাযোগ করে অময় পাটনায়কের সাথে। ইনভেস্টিগেশনের একটি পর্যায়ে ধীরে ধীরে সত্য প্রকাশ হতে থাকে। অ্যাকচুয়ালি দাদাভাইয়ের মূল কাজ ছিল ল্যান্ড লন্ডারিং এর। সে কম দামে জমি কিনতো এবং সেটাকে পরে বেশি দামে বিক্রি করতো। এবং সেটা সে কিভাবে করতো, সে নিজের ক্ষমতা ব্যবহার করে বেকার যুবক যুবতীদের চাকরি পাইয়ে দিত এবং তার বদলে ওই চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজনদের কাছ থেকে কম দামে জমি কিনে নিত এবং সেই জমিকে সে পরবর্তীতে বেশি দামে বিক্রি করত। কিন্তু এত কিছুর পরে অময় পাটনায়কের সামনে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই কেসগুলোর কোনোটাই ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। অময় পাটনায়ক তখন তার হায়ার ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করে এবং দাদাভাইয়ের এগেইনস্টে পিআইএল ফাইল করে দেয়, অর্থাৎ জনস্বার্থে মামলা ফাইল করে দেয়। জনস্বার্থের মামলার হাত থেকে বাঁচার জন্য দাদাভাই যখন তার সমস্ত লুকিয়ে রাখা ধন সম্পত্তি ট্রান্সফার করতে যায়, প্রতিটা ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসার ললন এবং গভর্নমেন্ট অফিসার বিনয় যাদবের সাহায্যে অমর পাটনায়কের কাছে খবর পৌঁছে যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দাদাভাইয়ের সমস্ত ধন সম্পত্তি ধরা পড়ে যায়। এইভাবে ধীরে ধীরে অমর পাটনায়ক দাদাভাইকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। দাদাভাই যখন পলিটিক্যাল সাহায্য নেওয়ার চেষ্টা করে, সিএম নিজের চরিত্রকে ক্লিয়ার রাখার জন্য তাকে হেল্প করতে ডিনাই করে দেয়। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তাকে অমর পাটনায়কের কাছে স্যারেন্ডার করতে হয় এবং তাকে বিপুল পরিমাণ ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। এবার চলো চেষ্টা করি একটু সিনেমাটি রিভিউ করার। প্রথমে আমি বলবো সিনেমার অভিনেতাদের কথা। এই সিনেমাতে দুটো মূল ক্যারেক্টার, প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, অর্থাৎ অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ দুজনে খুব ভালো অভিনয় করেছে এবং একে অন্যকে সমান তালে টক্কর দিয়েছে। বাদবাকি যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, অমিত সিং, সৌরভ শুক্লা এবং বাণী কাপুর, তারা নিজ নিজ জায়গায় মোটামুটি ঠিক আছে। এরপরে আমি বলবো ডিরেক্টর এবং কাহিনীর কথা। ডিরেক্টর রেড 1-কে যত সুন্দরভাবে ডিরেক্ট করেছে, এটাকেও সে সেইভাবেই চেষ্টা করেছে, কিন্তু সে এখানে কিছুটা ব্যর্থ হয়েছে। কারণ রেড 1 ফার্স্ট পার্ট হিসাবে যতটা উত্তেজনা সৃষ্টি করেছিল, সেকেন্ড পার্ট হিসাবে রেড 2 কিন্তু ততটা উত্তেজনা সৃষ্টি করতে পারেনি। তার কারণ হচ্ছে এই সিনেমাটার স্টোরি। রেড 1-এর ক্ষেত্রে কাহিনীটা পুরোপুরি আমাদের অজানা ছিল, সেক্ষেত্রে দর্শকদের মধ্যে একটা থ্রিল এবং সাসপেন্স কাজ করছিল। রেড 2-এর ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি প্রিপেয়ার ছিলাম যে ইনকাম ট্যাক্সের অফিসার যখন রেড মারতে যায় তখন তারা কি করে এবং কিভাবে করে। সেক্ষেত্রে আমি বলবো রেড 2-এর গল্পের মধ্যে একটু দুর্বলতা আছে। এই গল্পটাকে যদি আরেকটু কমপ্লেক্স ভাবে ডিরেক্টর আমাদের সামনে প্রেজেন্ট করতো, আমার মনে হয় সেক্ষেত্রে ডিরেক্টর নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিত। তো বন্ধুরা, এই ছিল আমার সিনেমা রিভিউ। আমার মোটামুটি সিনেমাটা খারাপ লাগেনি, তার একটা আলাদা কারণ রয়েছে। কারণ ব্যক্তিগতভাবে আমি অজয় দেবগনের ফ্যান। আপনারা সিনেমাটা দেখতে যেতে পারেন, একবার দেখার জন্য সিনেমাটা খুব একটা খারাপ নয়। তবে এই সিনেমার প্রবলেম একটাই, সেটা হচ্ছে সিনেমার স্টোরি লাইনটা প্রেডিক্টেবল। বাদ বাকি এই সিনেমার রিভিউ আমি এখানে শেষ করছি। যদি আপনাদের আমার রিভিউ ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন এবং সময় পেলে অবশ্যই ভালো সিনেমা দেখবেন। গুড বাই অ্যান্ড হ্যাভ এ ভেরি নাইস ডে।